ভারত তার এয়ারফোর্সকে ঢেলে সাজানোর জন্য ইতিহাসের সবচেয়ে বড় একটা প্ল্যান করেছে, কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের এই বিশাল ডিলটা আটকে আছে একটা গোপন কোডের জন্য। চলুন আজকের আলোচনায় এই কোড ওয়ারের ভেতরে ঢোকা যাক। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এটা কিন্তু শুধু কয়েকটা যুদ্ধবিমান কেনাবেচার ব্যাপার না, এটা একটা টেকনোলজিক্যাল ওয়ার, একটা প্রযুক্তিগত যুদ্ধ যা ঠিক করে দেবে এশিয়ার আকাশে ভবিষ্যতে কে রাজত্ব করবে। তো ভারত তার এয়ারফোর্সের জন্য বিশাল একটা শপিং লিস্ট বানিয়েছে, কিন্তু ফ্রান্সের সাথে মানে ফরাসিদের সাথে জাস্ট একটা পয়েন্টে এসে সবকিছু আটকে গেছে। সংখ্যাটা শুনলে অবাক হবেন, মোট 207টা ফরাসি রাফাল জেট। ভাবা যায়, ইন্ডিয়ান এয়ারফোর্স আর নেভি দুজনের জন্যেই। এটা ভারতের সবচেয়ে বড় ডিফেন্স ডিলগুলোর একটা হতে চলেছে, কোনো সন্দেহ নেই। আর এখানেই হচ্ছে আসল প্যাচটা। ফ্রান্স বলছে, ঠিক আছে, আমরা টেকনোলজি ট্রান্সফার করব, তোমরা তোমাদের দেশেই জেট বানাও, কোনো সমস্যা নেই। কিন্তু তারা জেটের সবচেয়ে সিক্রেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা দিতে একদম নারাজ, আর সেটা হলো সোর্স কোড। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এই সোর্স কোড জিনিসটা আসলে কি? এটা এমন কি জিনিস যার জন্য এত বড় একটা ডিল, বিলিয়ন ডলারের ডিল, ভেস্টে যেতে বসেছে? একদম সহজ ভাষায় বললে, সোর্স কোড হচ্ছে একটা ফাইটার জেটের ব্রেন বা মস্তিষ্ক। এই কোডটাই ঠিক করে দেয় জেটটা কিভাবে উড়বে, কখন মিসাইল ছুড়বে, শত্রুকে কিভাবে টার্গেট করবে, মানে সবকিছু। আচ্ছা, চলুন বিষয়টাকে আরও সহজ করে বুঝি। ভাবুন তো, একটা ফাইটার জেট হচ্ছে একটা উড়ন্ত সুপার কম্পিউটার। তাহলে সোর্স কোডটা কি? ওটা হলো এর অপারেটিং সিস্টেম, ঠিক আমাদের স্মার্টফোনের অ্যান্ড্রয়েড বা iOS এর মতো। এখন এই কোডটা হাতে না থাকলে আপনি এর সিস্টেমে কোনো কিছুই বদলাতে পারবেন না, একদমই না। সোর্স কোড হাতে না থাকার মানে কি? এর ফল কিন্তু মারাত্মক। প্রথমত, ভারত নিজেদের তৈরি কোনো অস্ত্র এই জেটের সাথে ইন্টিগ্রেট করতে পারবে না। দ্বিতীয়ত, এই প্রযুক্তির ওপর ভারতের কোনো মালিকানা বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস থাকবে না। আর সবচেয়ে বড় সমস্যা হলো, যে কোনো আপগ্রেড বা মেরামতির জন্য সবসময় ফ্রান্সের দিকে তাকিয়ে থাকতে হবে। তো একদিকে যখন এই টেকনোলজিক্যাল টানাপোড়েন চলছে, অন্যদিকে ভারতের ওপর বাইরের চাপ কিন্তু বেড়েই চলেছে। বিশেষ করে প্রতিবেশীদের থেকে পিছিয়ে পড়ার একটা বিরাট ঝুঁকি তৈরি হয়েছে। আর সত্যি বলতে, ভারতের হাতে সময় খুব কম। স্ক্রিনের এই তুলনাটা একবার দেখুন, তাহলেই বুঝবেন পরিস্থিতিটা কতটা সিরিয়াস। চীনের হাতে অলরেডি 5th জেনারেশন স্টেলথ ফাইটার আছে। শুধু তাই না, ওরা 6th জেনারেশনের প্রোটোটাইপ নিয়েও কাজ শুরু করে দিয়েছে। পাকিস্তানকে দিচ্ছে লেটেস্ট ফাইটার জেট। আর ভারতের দিকে তাকালে, এখনও 5ম প্রজন্মের কোনো অপারেশনাল ফাইটার নেই। ভারতের নিজস্ব যে 5th জেনারেশন জেট আমকা বা AMCA, ওটা পুরোপুরি তৈরি হতে হতে সেই 2035 সাল লেগে যাবে। তার মানে মাঝখানের এই 10-12টা বছর একটা বিশাল টেকনোলজিক্যাল গ্যাপ বা শূন্যতা তৈরি হচ্ছে। আর দেশের সুরক্ষার জন্য এটা যে কতটা বিপজ্জনক তা নিশ্চয়ই বুঝতেই পারছেন। ঠিক এই রকম একটা কঠিন সময়ে এন্ট্রি নিল রাশিয়া, আর এমন একটা অফার নিয়ে আসলো যা পুরো গেমটাকেই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রাশিয়ার অফারটা কি? তারা বলছে, আমাদের লেটেস্ট Su-57 স্টেলথ ফাইটার নাও, 40টা নাও, আর ডিলের সাইজ প্রায় $7 বিলিয়ন। এই টেবিলটা একবার দেখুন। রাশিয়ার অফারটা যেন ভারতের সব সমস্যার ওয়ান স্টপ সলিউশন। ওরা বলছে, সম্পূর্ণ সোর্স কোড নিয়ে নাও, নিজেদের মতো করে জেট বদলাতে চাও, করো, কোনো অসুবিধা নেই। আর মেক ইন ইন্ডিয়ার অধীনে দেশেই বানাতে চাও, সে ব্যবস্থা করে দিচ্ছি। মানে ফ্রান্স যা যা দিতে রাজি নয়, রাশিয়া তার সবই দিতে তৈরি। শুধু এটাই না, রাশিয়ার অফারে আরও কিছু বড় সুবিধা আছে। ভারতে অলরেডি সুখোই 30 বানানোর ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরিকে একটু আপগ্রেড করলেই Su-57 বানানো যাবে। আর ভাবুন তো, Su-57-এর সোর্স কোড হাতে পেলে ভারতে নিজেদের আমকা প্রজেক্টটা কত দ্রুত এগিয়ে যাবে। তো ভারত এখন একটা বিরাট সিদ্ধান্তের মুখোমুখি। এমন একটা সিদ্ধান্ত যা ঠিক করে দেবে আগামী কয়েক দশক ধরে দেশের নিরাপত্তা আর স্ট্র্যাটেজিক পজিশনটা কোথায় গিয়ে দাঁড়াবে। আসল প্রশ্নটা এখন এটাই, ভারতকে একটা প্রোভেন ব্যাটল টেস্টেড জেটের দিকে যাবে যার উপর তাদের পুরো কন্ট্রোল থাকবে না, নাকি টেকনোলজিক্যাল ফ্রিডম বা প্রযুক্তিগত স্বাধীনতার জন্য একটা নতুন অপশনের উপর ভরসা রাখবে? তার মানে ভারতের সামনে এখন দুটো রাস্তা। এক, রাফাল, যেটা একটা পরীক্ষিত শক্তিশালী ফাইটার জেট, কিন্তু সাথে আছে টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্সি বা প্রযুক্তিগত নির্ভরতা। আর দুই, Su-57, যেটা ভারতকে দেবে কমপ্লিট টেকনোলজিক্যাল ফ্রিডম, কিন্তু এটা একটা নতুন স্ট্র্যাটেজিক গ্যাম্বল বা বাজি। আর এই একটা সিদ্ধান্তই ঠিক করে দেবে আগামী 30 বছর ভারতের আকাশে কে ডমিনেট করবে। পুরো ব্যাপারটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার,
আজকের দিনে আধুনিক যুদ্ধে সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র কিন্তু কোনো মিসাইল বা বোমা নয়। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সেই কোড, যা ওই মিসাইলটাকে কন্ট্রোল করে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই কোডের কন্ট্রোল কার হাতে থাকবে? আর এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই ঝুলে আছে এশিয়ার আকাশের ভবিষ্যৎ।